আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাকিব ফিজিক্স। তো এসএসসি ফিজিক্স ব্যাচের 1.0 এর থার্ড ক্লাসে আপনাদের স্বাগতম। তো সেকেন্ড ক্লাসে বিগত ক্লাসগুলোতে আমরা ভেক্টর নিয়ে আলোচনা করতেছিলাম, যেহেতু আমরা সাইকেল 1 পড়তেছিলাম এবং সাইকেল 1 এর ফার্স্ট চ্যাপ্টার 2 ভেক্টর নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো আমরা বিগত ক্লাসে পড়ছিলাম যে ভেক্টরের যোগ, ভেক্টরের বিয়োগ এগুলো নিয়ে আলোচনা করছি এবং তার পাশাপাশি আমরা লব্ধির মান এবং লব্ধির দিক বের করে শিখছিলাম, ঠিক না? তো আজকের ক্লাসটা হচ্ছে মূলত ভেক্টরের যোগ, বিয়োগ এবং গুণ নিয়ে আলোচনা। তবে তাহলে বিগত ক্লাসের সাথে আজকের ক্লাসে কিছু ডিফারেন্স আছে। বিগত ক্লাসেও আমরা যোগ এবং বিয়োগ নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু আজকে আমরা যোগ এবং বিয়োগ নিয়ে আলোচনা করব। তবে বিগত ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম জ্যামিতিক ভাবে, যেখানে আমরা জ্যামিতিক ভাবে ভেক্টরের যোগ এবং বিয়োগ কিভাবে করা যায় সেটা দেখিয়েছিলাম। কিন্তু আজকের ক্লাসটাতে আমরা ভেক্টর এর যোগ বিয়োগ করব মূলত বীজগণিত উপায়ে, যেটাকে আমরা ভেক্টর বীজগণিত বলতে পারি। ঠিক আছে? তো ভেক্টর বীজগণিতের সাহায্যে আমরা মূলত আজকের ক্লাসে ভেক্টরের যোগ এবং বিয়োগ করব, প্লাস ভেক্টরের গুণও শিখব। ঠিক আছে? তো ভেক্টরের যোগ এবং বিয়োগ শেখার আগে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক শিখতে হবে, সেটা হচ্ছে আয়ত একক ভেক্টর, এবং একটা টপিক হচ্ছে লম্বাংশ। ভেক্টরকে উপাংশ বলা যায়, মূলত উপাংশ। উপাংশের মধ্যে একটা পার্ট হচ্ছে লম্বাংশ। ঠিক আছে? লম্বাংশ। তো আমরা এই জিনিসগুলো শিখবো। তো ফার্স্টে আসি আমরা আয়ত একক ভেক্টর। তো আয়ত একক ভেক্টর এই জিনিসটা কি? যখন আমি ফার্স্ট ক্লাস, একদম ফার্স্ট লেকচারে আপনাদেরকে যখন ভেক্টরের প্রকারভেদগুলো পড়েছিলাম, সেখানে আমরা এই একক ভেক্টর টার্মটা পড়ছিলাম। সেখানেই আমি আয়ত একক ভেক্টর নিয়ে টুকটাক কিছু কথাবার্তা বলেছিলাম। তো যারা এখনো ফার্স্ট ক্লাসটা করেন নাই, তারা ফার্স্ট ক্লাসটা করে আসবেন। সেখানে আরো ভেক্টর, একক ভেক্টর নিয়ে আরো বিশদভাবে আলোচনা করা হয়েছে। তো এখানে আমি জাস্ট একটু ছোট করে যদি বলি, আয়ত একক ভেক্টরটা কি? আয়ত ভেক্টরটা হচ্ছে, আমরা যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় জানি যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। জেড অক্ষটা কোথায়? এটা ঠিক লম্ব দিকে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এবং জেড অক্ষটা যেটা লম্ব দিকে। আমরা যেহেতু লম্ব দিয়ে আঁকতে পারতেছি না, সেজন্য আমরা এখানে একটা জেড অক্ষ কল্পনা করি। তাহলে এটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, 3D, যেটাকে আমরা 3 ডাইমেনশনাল বলি। তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে প্রত্যেকটা অক্ষ বরাবর এক একটা একক ভেক্টর চিন্তা করা হয় বা কল্পনা করা হয়। যেমন এক্স অক্ষ বরাবর চিন্তা করা হয় আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর কে ক্যাপ। ঠিক আছে? প্রত্যেকটা অক্ষ বরাবর এক একটা একক ভেক্টর চিন্তা করা হয়। এই একক ভেক্টর গুলোকেই বলা হয় আয়ত একক ভেক্টর। বুঝা গেছে কিনা? এই একক ভেক্টর গুলোকে কি বলা হয়? আয়ত একক ভেক্টর বলা হয়। তাহলে আয়ত একক ভেক্টর জিনিসটা কি? যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় প্রত্যেকটি অক্ষ বরাবর যে একক ভেক্টর গুলো কল্পনা করা হয়, ওই একক ভেক্টর গুলোকে বলা হয় আয়ত একক ভেক্টর। এরা কারা কারা? আই ক্যাপ, জে ক্যাপ এন্ড কে ক্যাপ। ঠিক আছে? তো একক ভেক্টরের সঙ্গে আমরা বলছিলাম একক ভেক্টর মানে যে ভেক্টরের মান 1, তার মানে এই ভেক্টর গুলোর মানও আলটিমেটলি কত? 1। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস আসেন, আয়ত একক ভেক্টরের একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরের কোণ কত? যেমন আই ক্যাপটা হচ্ছে কোন অক্ষের দিকে? এক্স অক্ষের দিকে। জে ক্যাপটা হচ্ছে ওয়াই অক্ষের দিকে, এবং কে ক্যাপটা হচ্ছে জেড অক্ষের দিকে, অর্থাৎ এটার সাথে লম্ব বরাবর। তাহলে বলেন তো এদের প্রত্যেকের মধ্যবর্তী কোণ কত? আই এর সাথে জে এর মধ্যবর্তী কোণ কত? অবশ্যই 90 ডিগ্রি। তারপর জে এর সাথে কে এর মধ্যবর্তী কোণ কত? তাও 90 ডিগ্রি। যদি এখানে দেখে এই বিষয়টা বুঝতে যাচ্ছেন, আপনি যখন লম্বভাবে কল্পনা করবেন তখনই আপনি জিনিসটা বুঝতে পারবেন। তাহলে জে এর সাথে কে কত? 90 ডিগ্রি। কে এর সাথে এক্স বা আই কত? সেটাও 90 ডিগ্রি। তার মানে আয়ত একক ভেক্টরগুলোর প্রত্যেকের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো এই জিনিসটা কেন আমি এখন বললাম? এই জিনিসটা আমরা যখন ভেক্টরের গুণন করব তখন আমাদের লাগবে, সেই জন্য আমি আগে থেকে বলে রাখতেছি যে আয়ত একক ভেক্টরগুলোর প্রত্যেকের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। আর যদি বলি আই ক্যাপের সাথে আই ক্যাপের কোণ কত? যেহেতু আই ক্যাপের সাথে আই ক্যাপ অবশ্যই সমান্তরালই হবে, তার মানে 0 ডিগ্রি। ঠিক আছে? তো এই ছোট ছোট বিষয়গুলো একটু মাথায় রাখবেন যে আয়ত একক ভেক্টরগুলো প্রত্যেকের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, এবং একটা একটা একক ভেক্টরের, আয়ত একক ভেক্টরের ওই একই আয়ত একক ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে কত? 0 ডিগ্রি, যেহেতু তারা সমান্তরাল থাকবে। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা কেমন একটু দেখাই আমি থেকে। ওটা হচ্ছে এই টাইপের। ঠিক আছে? এটাকে যদি আমি কি বলি? এক্স অক্ষ বলি, এটাকে যদি ওয়াই অক্ষ বলি, বা সরি, এটাকে এক্স অক্ষ, এটাকে ওয়াই অক্ষ বলেন, আর এটাকে কি? জেড অক্ষ। তার মানে জিনিসটা হচ্ছে এরকম, এই এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষ কত? 90 ডিগ্রি কোণে। ওয়াই অক্ষের সাথে আবার এটাও 90 ডিগ্রি কোণে, আবার ওয়াই এই জেড অক্ষের সাথে এক্স অক্ষটা আবার কি 90 ডিগ্রি কোণেই আছে। ঠিক আছে? তার মানে এই জিনিসটা হচ্ছে অনেকটা এই টাইপের, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। তাহলে
এই যে এই জিনিসটা এখানে আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি না, সেজন্য আমি ওইভাবে দেখালাম যে দেখেন তাহলে প্রত্যেকটা ভেক্টর একজনের সাথে কত ডিগ্রি কোণ আছে, 90 ডিগ্রি কোণে আছে। তাহলে এই জিনিসটা গেল আমাদের আয়ত একক ভেক্টর। আচ্ছা, এরপরের টপিকটা হচ্ছে আমাদের ভেক্টরের ভেক্টরের উপাংশ বিভাজন বিভাজন ঠিক আছে। তো ভেক্টর উপাংশ বিভাজনটা কি আসলে? ভেক্টর উপাংশ বিভাজনটা হচ্ছে, আমরা লব্ধি ভেক্টর পড়ছিলাম না? লব্ধি ভেক্টর জিনিসটা কি ছিল, যে দুটি ভেক্টর, একটা পি ভেক্টর একটা কিউ ভেক্টর পরস্পরের সাথে যোগ হয়ে বা সমন্বিত হয়ে একটা নতুন ভেক্টর তৈরি করে, যেটাকে আমরা ওই দুইটা ভেক্টরের কি নাম দিয়েছিলাম, লব্ধি নাম দিয়েছিলাম। তার মানে এখান থেকে আমরা কি বুঝতেছি আসলে, যে আর ভেক্টরটা পি এবং কিউ ভেক্টরের সমন্বয়ে গঠিত না, এটা আমরা বুঝতেছি কিনা? আচ্ছা, তাহলে সেম ভাবে আমি যদি যে কোনো একটা নর্মাল যে কোনো একটা ভেক্টর নিই, সাপোজ আমরা আর ভেক্টরটাকে নিলাম, অর্থাৎ পি কিউ থেকে আর আসে না, এখন আর একটা ভেক্টর আমাকে দেওয়া আছে, তাহলে আমি কি বলতে পারি কিনা আর ভেক্টরটা সেম যে কোনো দুইটা উপাংশ, মানে যে কোনো দুইটা কি হিসাবে ভেক্টর এর সমন্বয়ে গঠিত হয়েছে, বলা যায় কিনা? অবশ্যই। তাহলে এখন এই আর উপাংশ, আর যে লব্ধি ভেক্টরটা বা আর যে ভেক্টরটা, তার উপাংশগুলো কোন দিকে হবে সেটা তো আমরা জানি না, আমাদেরকে যেহেতু বলা নেই। তাহলে আমরা যে কোনো দিকে ধরে নিই, সাপোজ এটা হচ্ছে আমার একটা উপাংশ, এই আর এর আরেকটা উপাংশ ধরলাম এদিকে, সেম আমরা আগের মতো যদি নামকরণ করি, এটাকে পি দিলাম, এটাকে দিলাম কিউ, তাহলে আমি যদি এটাকে একটা সামুদ্রিক হিসেবে ক্রিয়েট করি, তাহলে এটা হচ্ছে সেই সামুদ্রিকটা আমার, আর এটা হচ্ছে তার কর্ণটা। এদের তো সবাই বুঝছি আশা করি, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে পি এবং কিউ তাদের মধ্যবর্তী কোণ কত সেটা কি আমি জানি? জানি না। তাহলে সেটা আমি ধরে নিই, ধরুন সাপোজ এটাকে ধরলাম থিটা, এটাকে ধরি আলফা, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এটা যদি আমার থিটা হয়, এই কোণটা থিটা হবে না একান্তর কোণের নিয়ম অনুসারে? জানি কিনা এটা? এটা যদি আলফা হয়, এটা কি হবে? আলফা হবে। এগুলো একান্তর কোণের নিয়ম অনুসারে, এগুলো আমরা ছোটবেলায় পড়ে আসছি। তাহলে এখান থেকে আরেকটা জিনিস বলা যায় যে আমরা জানি এই কোণটা, আরেকটা কোণ আছে কোনটা, এই কোণটা, যে আমি এখানে যদি একটা নামকরণ করি এ বি সি ডি নামকরণ করলাম, তাহলে এ বি সি এই যে ত্রিভুজটা আমরা পাইছি, এই ত্রিভুজটার দুইটা কোণ আমার কাছে আছে, আরেকটা কোণ কোনটা নাই, এই কোণটা নাই। তাহলে এই কোণটা কত হবে বলেন? ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা কত জানি? 180 ডিগ্রি। তাহলে এই কোণটা আমার কত? এই কোণটা হবে পাই মাইনাস থিটা প্লাস আলফাটা। দেখেন তো, পাই থেকে মানে 180 থেকে যদি এই দুইটাকে আমি বাদ দিই, তাহলে যে কোণটা থাকবে সেটাই তো আলটিমেটলি এই কোণটা, ঠিক না? তাহলে আমি তিনটা কোণ পাইলাম কিনা ত্রিভুজ, এই যে ত্রিভুজটা এবিসি ত্রিভুজটা তিনটা কোণ পাইছি কিনা? পাইছি। আচ্ছা, তাহলে এখন এই যে এবিসি ত্রিভুজটা দিয়ে আমি আসলে কি করতে যাচ্ছি? এবিসি ত্রিভুজটা দিয়ে আমি করতে যাচ্ছি, আমরা ত্রিভুজের একটা সাইন অনুপাত জানি, সাইনের সূত্র জানি। এই সাইনের সূত্রটা কি, যে কোনো একটা বাহু ধরেন এবি বাই এই বাহুর বিপরীত যে কোণটা, সেটা সেটা কত, কোণ এ সি বি, ঠিক না? সমান হয় কার? আচ্ছা, এটা সাইন হবে, সাইন অনুপাত সমান হয় কার? অপর বাহু, যে কোনো একটা বাহু নেন, ধরেন বিসি, এর বিপরীত কোণ কোনটা? থিটা। তাহলে থিটা কোন কোণ? বিএসি, কোণ বিএসি ইকুয়ালস টু আরটা কোনটা? এসি ডিভাইড বাই সাইন এসি এর বিপরীত বাহু কোনটা? এটা কোণ এ বি সি। এই যে সাইনের যে ত্রিভুজের সাইন অনুপাত, সাইন যে সূত্র, সেটা থেকে আমরা এটা জানি কিনা, যে কোনো একটা বাহু এর বিপরীত যে কোণ, সেটা সাইন অনুপাত সব সময় কি হয়? সমান হয় একটা যে কোনো একটা ত্রিভুজের। আচ্ছা, তাহলে এই যে এখানে যে আমরা সাইন অনুপাত থেকে এই সূত্রটা কি লিখতে পারি, এখন আমরা এখানে মান বসাই, এ বি বাই সাইন এসিবি, সাইন এসিবি মানে কত? এ সি বি মানে কত? আলফা না? তাহলে আমি সাইন এ সিবির জায়গায় ডিরেক্ট সরাসরি আলফা লিখে দিচ্ছি, ঠিক আছে, সাইন আলফা, মেবিটাকে একটু ছোট করে লিখি, এ বি গোস টু সাইন আলফা লেখা যায়। তারপর বিসি বাই বিএসি, বিএসি মানে কত? থিটা না? থিটা। তাহলে আমি এই জিনিসটাকে, আচ্ছা আমি একটু এদিকে চাপাই লিখি, এ বি বাই সাইন কত? আলফা, ঠিক না? ইকুয়ালস টু বিসি বাই সাইন কত হবে? বিসি বাই কোন কোনটা? এটা না? তাহলে সাইন থিটা ইকুয়ালস টু এসি বাই সাইন কত? এই যে কোনটা, তাহলে সাইন পাই মাইনাস থিটা প্লাস আলফা। দেখেন এদেরও বুঝছি কিনা, ঠিক আছে?
তাহলে এটা আমরা কোন সূত্র থেকে পেয়েছি? এটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র থেকে। ত্রিভুজের সাইন সূত্র। এটা আপনারা যখন ম্যাথের হায়ার ম্যাথের ফার্স্ট পেপারের সপ্তম অধ্যায় মানে ত্রিকোণমিতি দিক দিয়ে এই সূত্রটা আপনারা দেখবেন, অথবা এটা ক্লাস 9-10 দেখে আসছেন অনেকে। আচ্ছা, তাহলে এই সূত্রটা আমরা ত্রিভুজের সাইন সূত্র থেকে এই জিনিসটা আমরা লিখছি। আর আমরা এখানে কি এ বি বিসি এবং এসি এর মানগুলো ইনপুট করব। তো এ বি এর মান কত? পি, জানি কিনা আমরা এ বি এর মান দেওয়া আছে পি, আমরা ধরে নিয়েছিলাম। আর বিসি এর মান কত? এটা যদি কিউ হয়, এটা যদি একটা সামান্তরিক, এটা কিউ হলে এটাও কিউ হবে না? এডি যদি কিউ হয় তাহলে বিসি অবশ্যই কি হবে? কিউই হবে। তাহলে বিসি এর মান কিউ। আর এসি এর মান কত? এ সি কত? আর না? আর। তাহলে এই জিনিসগুলো আমরা যদি লিখি এ বি এর মান হচ্ছে পি ভেক্টর বাই সাইন আলফা ইকুয়ালস টু বিসি মানে কত? কিউ ডিভাইড বাই, আচ্ছা ভেক্টর চিহ্নটা না দিয়ে আমরা এখানে মান হিসেবে কল্পনা করি, সাইন থিটা ইকুয়ালস টু এসি কত? আর সাইন। এখন দেখেন সাইন এই যে পাই মাইনাস সামথিং, এটা কোনটার মান কত আমরা জানি না, বাট এটা ধরে নিলাম সামথিং 90 থেকে কম কোন একটা মান। তাহলে পাই মাইনাস সামথিং কোন কোয়াড্রেন্টে হবে? পাই মানে কত? এতটুকু আসছে, মাইনাস সামথিং তার মানে কি সে কোথায় আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে আছে না? আছে কি না? সেকেন্ড কোয়াড্রেন্ট। তো সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের মান কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। যেহেতু সাইনের মান পজিটিভ তার মানে, এবং দেখেন পাই মানে 90 ডিগ্রি কি জোর গুণিতক না বেজোর গুণিতক? জোর গুণিতক, কারণ 90 দুগুণেই তো 180 হয়, ঠিক না? তার মানে জোর গুণিতক, তার মানে সাইন সাইন থেকে যাবে, আর এখানে কি বসে যাবে? থিটা প্লাস আলফা। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আলটিমেটলি একটি ভেক্টরের যে কোনো উপাংশে বিভাজন। একটি ভেক্টরের কি যে কোনো উপাংশে বিভাজন বললে আপনারা এই সূত্রটা ইউজ করবেন। এই সূত্রটার মাধ্যমে যদি আপনাকে থিটা এবং আলফা এগুলো দেওয়া থাকে তাহলে আপনি কি করতে পারবেন? এই সূত্রের সাহায্যে আপনারা ভেক্টরের যে কোনো উপাংশে বিভাজনে উপাংশের মানগুলো বের করতে পারবেন। বুঝা গেছে কিনা? আচ্ছা, তাহলে এবার এই জিনিসটা আমাদের তেমন একটা লাগে না, আমাদের যে জিনিসটা বেশি লাগে সেটা হচ্ছে লম্বাংশ বিভাজন। ঠিক আছে, লম্বাংশ বিভাজন। এই লম্বাংশটা কি? লম্বাংশ মানে হচ্ছে এই যে আমরা এখানে কোনটা যে কোনো কোণ ধরে নিছিলাম না, এটা না ধরে আমরা ধরবো যে এই ভেক্টরটা যে দুটো উপাংশ আছে পি এবং কিউ তারা পরস্পর 90 ডিগ্রি কোণে আছে। যখন এটা ধরবো তখন সেটা হচ্ছে আমাদের লম্বাংশ। তো এই লম্বাংশটা কি? তাহলে এখন এই ত্রিভুজ, এটা হচ্ছে কি ত্রিভুজের লম্বাংশ। উপাংশটা বাদ, লম্বাংশ বিভাজন। তাহলে লম্বাংশ বিভাজনটা আমি একটু আগে বললাম যে আমি যদি একটা ভেক্টর আর ধরি তাহলে এই আর ভেক্টরের যে দুটো উপাংশ আমরা ধরবো সেই দুটো উপাংশ কি ধরবো? যে তারা পরস্পর 90 ডিগ্রি কোণ আছে, তার মানে এই কোণটা আমার কত? 90 ডিগ্রি। তো আমরা এখানে বের করব যে আর এর যে উপাংশটা পি বরাবর সেটা কত, আর এর উপাংশটা কিউ বরাবর সেটা কত। এই দুটো জিনিস বের করতে পারলে আমাদের কাজ শেষ। আচ্ছা, তাহলে আমরা ধরে নিই যে এই আর ভেক্টরটা পি এর সাথে থিটা ডিগ্রি কোণে আছে। কত ডিগ্রি কোণে? থিটা ডিগ্রি কোণে আছে। তো এই জিনিসটা আমরা দুইভাবে প্রকাশ করতে পারবো, দুইভাবে প্রমাণটা করতে পারবো যে আর এর পি এ বরাবর উপাংশটা কত আর কিউ বরাবর উপাংশটা কত। তো আমরা যে একটু আগে সাইনের যে সূত্রটা আছে সেটা দিয়ে প্রমাণটা করতে পারি, আগে সেটা দিয়ে প্রমাণটা করি, তারপর হচ্ছে আমরা আরেকটা পদ্ধতিতে করবো ত্রিভুজের সূত্র দিয়ে। দেখেন এটাকে যদি আমি একটা তুলনা করি তাহলে এটা হচ্ছে কি হচ্ছে আয়তক্ষেত্র হচ্ছে। তো আয়তক্ষেত্র তো আলটিমেটলি সামুদ্রিকের মতোই, ঠিক না? সামুদ্রিক আলটিমেটলি যেখানে কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি হয়ে যায় আর কি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার থিটা, এই কোণটা কত তাহলে? কত হবে? অবশ্যই 90 মাইনাস থিটা হবে কিনা? এই কোণটা কত হবে? 90 মাইনাস থিটা। আচ্ছা, তাহলে এটা কত? সেম 90 মাইনাস থিটা। আর এটা কত? থিটা। আর এই কোণটা কত? 90, যেহেতু এটা একটা আয়তক্ষেত্র, ঠিক না? আয়তক্ষেত্র। আর এই বাহুটা কত আমার তাহলে? কিউ বলা যায়। আচ্ছা, তাহলে এখন এই জিনিসটা থেকে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটাকে আবার আমরা সেম নামকরণ করি এ বি সি ডি। তাহলে এ বি সি এই ত্রিভুজটা থেকে আমরা আবার কি বলতে পারি সেম সাইন সূত্র থেকে? এ বি বাই তার বিপরীত কোণের সাইন অনুপাত, তাহলে সাইন কত? 90 মাইনাস থিটা, ঠিক না? সাইন 90 মাইনাস থিটা ইকুয়ালস টু বিসি, বিসি এর বিপরীত বাহু কোনটা? বিসি সরি বিপরীত কোণ, বিসি এর বিপরীত কোণ কোনটা? থিটা, সাইন থিটা ইকুয়ালস টু এসি বাই এসি এর বিপরীত কোনটা? এটা, তাহলে সাইন 90 বলা যায়। এগুলো সিম্পল হিসাব। আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমরা কি কি বলতে পারতেছি? আচ্ছা, মানগুলো বসাই তারপর আসতেছি। এবি, এবি এর মান কত? পি। এবি এর মান কত? পি।
তাহলে পি বাই সাইন 90 মাইনাস থিটা। দেখেন 90 মাইনাস থিটাটা কোন কোয়াড্রেন্ট? 90 থেকে থিটা আবার বাদ যাচ্ছে, তাহলে কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে যাচ্ছে না? এবং ফার্স্ট কোয়াড্রেন্টে সাইনের মান কি? অল পজিটিভ, তার মানে সাইনও পজিটিভ, ঠিক আছে। এবং যেটা বেজোড় গুণিতক, দেখেন 90 এর কততম গুণিতক? 1 তম গুণিতক না? 1 × 90 করলে তো 90 পাচ্ছি, তার মানে এটা কি বেজোড় গুণিতক না? বেজোড় গুণিতক। তাহলে বেজোড় গুণিতক হলে সাইনটা কি হিসেবে চেঞ্জ হয়ে যাবে? তার কো ফাংশনে চেঞ্জ হয়ে যাবে। তাহলে কো ফাংশন, সাইনে কোন ফাংশন কত? কোসাইন। কোসাইন মানে কস, ঠিক আছে। কস কত হবে? 90 মাইনাস থিটা, তার মানে কস থিটা ইকুয়ালস টু বিসি এর মান কত? কিউ। কিউ সাইন থিটা, থিটা ছিল সেটাই বসে যাবে। আর সাইন 90 মান কত? 1 না? সাইন 90 মান কত? 1। তার মানে এসি এর মান কত? আর। তার মানে এখানে শুধুমাত্র থাকবে আর বাই 1, মানে আলটিমেটলি আর, ঠিক আছে। তাহলে এখন আমাদের এখানে মান মানে লক্ষ্যটা কি ছিল? আমরা এখানে কি বের করব? এখানে আমরা পি এর মান এবং কিউ এর মান আলাদা আলাদা করে বের করব। বলছিলাম না, পি এর দিকে কি আর এর উপাংশ এবং কিউ এর দিকে আর এর উপাংশ কত, সেগুলো বের করব। তাহলে সেগুলো কত হচ্ছে? দেখেন সিম্পল হিসাব, পি এর দিকে উপাংশ কত হবে? যে আমি যদি এই অংশটা বাদ দিই, এটা, বা এখান থেকে আমি কি বলতে পারি? দেখেন দুই পাশে লিখি আমি, দেখি কি বলা যায়। পি বাই কস থিটা ইকুয়ালস টু আর বলা যায়। তাহলে পি ইকুয়ালস টু আলটিমেটলি কত পাচ্ছি? আর কস থিটা না? পাচ্ছি পি হচ্ছে কত? আর কস থিটা। তার মানে পি এর দিকে আর এর যে উপাংশ সেটা হচ্ছে কত? আর কস থিটা, ঠিক আছে। তাহলে পি এর দিকে আর এর যে লম্ব উপাংশ সেটা কত? আর কস থিটা। আর পরের মানটা থেকে আমরা কি বলতে পারি? আর সাইন কিউ বাই সাইন থিটা ইকুয়ালস টু আর। তার মানে কিউ ইকুয়ালস টু আলটিমেটলি কত? আর সাইন থিটা। তার মানে কি এর দিকে আর এর যে লম্বা অংশ সেটা কত? আর সাইন থিটা। বুঝা গেছে কিনা? তার মানে আমরা এখান থেকে দুইটা জিনিস পেলাম, যে কোন একটা ভেক্টর এর অনুভূমিক যে উপাংশটা, মানে থিটাটা যার সাথে, এটা আপনারা কিভাবে মাথায় রাখবেন? একটা জিনিস বলে রাখি, এটা আপনারা মাথায় রাখবেন কিভাবে? কস থিটা কার সাথে? সাইন থিটা কার সাথে? যার সাথে কোন তার সাথে সবসময় কস থিটা, যার সাথে কোন তার সাথে কোন। এখন আমি কোনটা ধরছিলাম কার সাথে? পি এর সাথে, ঠিক না? কোনটা আমি ধরছিলাম কার সাথে? পি এর সাথে। সেই জন্য পি হচ্ছে কস থিটা। যদি আমি কোনটা ধরতাম কার সাথে? কিউ এর সাথে, তাহলে কিউ কে আমরা কস থিটা লিখতাম, পি কে সাইন থিটা লিখতাম। তাহলে আপনারা মাথায় রাখবেন অবশ্যই, যার সাথে কোন সেই সবসময় কস থিটা, আর অপর পাশে যেটা থাকবে সেটা সবসময় সাইন থিটা। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের সাইন অনুপাতের সাহায্যে, আমি বলছিলাম লম্ব অংশটা আমরা দুইভাবে প্রমাণ করতে পারি। একটা হচ্ছে যে সাইন অনুপাতের সাহায্যে আমরা প্রমাণ করলাম, সাইন সূত্রের সাহায্যে ত্রিভুজের। আর একটা হচ্ছে শর্টকাট নিয়ম একদম। সেটা কি? সেটা হচ্ছে যে চিত্রটা থেকে দেখা যাচ্ছে, চিত্রটা থেকে সেম আগের জিনিসগুলো আমি একটু লিখি, মুছে ফেলছিলাম আমি। 90 মাইনাস থিটা, এটা থিটা হলে এটা আবার সেম 90 মাইনাস থিটা। এটা হচ্ছে আমার কত? আচ্ছা আমার এগুলো লাগবে না, এখানে এগুলো ছাড়াই আমি করতে পারবো। কিউ, এটা পি, এটাও লাগবে না, এটা বাদ, এটা আর। জাস্ট এই জিনিসগুলো একটু মাথায় রাখেন, এইগুলো বাদ, এগুলো লাগবে না, আমার শুধু এই অংশটাই লাগবে। আচ্ছা তাহলে দেখুন থিটা, এখন এ বি সি, এখানে যে ত্রিভুজটা আছে আমার এ বি সি, এই এ বি সি ত্রিভুজে আবার কার সাপেক্ষে কার মান বের করবো? আমি আর এর সাপেক্ষে পি এর মান বের করবো না? আর এর সাপেক্ষে পি এর সাথে, তাহলে আরটা এই ত্রিভুজটাতে, এ বি সি ত্রিভুজটাতে আর কি? অতিভুজ। পি হচ্ছে কি? পি হচ্ছে কি? ভূমি না? তাহলে ভূমি আর অতিভুজ কোন অনুপাত? অবশ্যই কস অনুপাত। তাহলে কস থিটা ইউজটা আমরা কি বলতে পারি? ভূমি বাই অতিভুজ। ভূমি কত আমার? পি, অতিভুজ কত? আর। তাহলে আলটিমেটলি এখান থেকে পাচ্ছি কি? পি ইকুয়ালস টু আর কস থিটা। একদম সিম্পল হিসাব, পি ইকুয়ালস টু আর কস থিটা। আবার এখন আমি বের করবো কি? আর এর সাপেক্ষে কিউ এর মান, ঠিক না? কিউ এর একটা মান বের করবো যেখানে কে থাকবে? আর থাকবে। তাহলে সেটা কত? অর্থাৎ কিউ এর দিকে আর এর মান যেটা বলি আমরা, কিউ এর দিকে আর এর মানটা কিভাবে বের করবো? এই যে কিউটা কি আমার এই ত্রিভুজের লম্ব, আর হচ্ছে কি? অতিভুজ। তাহলে অনুপাত কোনটা ইউজ করবো? সাইন অনুপাত। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কি? লম্ব বাই অতিভুজ আর। তাহলে সুতরাং কি ইকুয়ালস টু পাচ্ছি কি? আর সাইন থিটা। পাচ্ছি কি না? তাহলে এই দুইটা সূত্র আমরা একটু আগে সাইন সূত্র দিয়ে প্রমাণ করছিলাম ত্রিভুজে, আর এখন হচ্ছে শর্টকাট একদম ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে প্রমাণ করলাম, যে কোন একটা ভেক্টরের, ঠিক আছে, যার সাথে কোণ দেওয়া থাকবে সেই উপাংশটা সবসময় হবে কি আমার? কস থিটা। এবং যার সাথে অপর যে কোণটা, অপর যে উপাংশটা থাকবে, অপর যে উপাংশটা, সেই দিকে যে উপাংশটা হবে সেটা হবে আমার কি? সাইন থিটা, ঠিক আছে। তো এখান থেকে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন সবসময়, এই সিম্পল টপিক, সিম্পল হিসাব, যে যার সাথে কোণ সে কস থিটা, আর অপর যে উপাংশটা সেটা হবে কি? সাইন থিটা। কার ক্ষেত্রে? লম্বাংশ থেকে, লম্ব উপাংশের ক্ষেত্রে, ঠিক আছে, বা যে লম্ব উপাংশের ক্ষেত্রে। আর যদি যে কোনো উপাংশ বলে তাহলে আমরা আগে যে সূত্রটা শিখলাম সেটা দিয়েই হবে। তো এই উপাংশ বিভাজনটা আমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগবে, বিভিন্ন জায়গায়।
আমরা যেখানে যেখানে যাবো সব জায়গায় দেখবেন যে উপাংশ বিবন্ধন আমাদের কাজে লাগতেছে, সেই জন্য আমরা এটা একটু পড়ে নিলাম। এবার আসেন, আমি ফার্স্টে বলছিলাম আজকে আমাদের মেইন টপিক হচ্ছে কি, ভেক্টরের যোগ, বিয়োগ এবং গুণ। তবে সেটা কিসের সাহায্যে? ভেক্টরের বীজগণিতের সাহায্যে। ফার্স্টে আসি ভেক্টরের যোগ। ভেক্টর কি? যোগ। তো এখন আসেন, আমাদেরকে দুটি ভেক্টরকে যোগ করতে বললো কিসের সাহায্যে? ভেক্টরের বীজগণিতের সাহায্যে। তো আমরা যে কোনো দুইটা ভেক্টর নিই, সাপোজ একটা ভেক্টর নিলাম এ, এটা আমার নিলাম 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, ঠিক আছে? এটা আমরা একটা মান নিলাম। আর এটা নিলাম বি ভেক্টর, এটা হচ্ছে কত? 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 9k ক্যাপ, ঠিক আছে? এই দুইটা ভেক্টর আমরা কি নিলাম, নিজেদের মন মতো দুইটা ভেক্টর নিলাম। তো আমাদেরকে বলা হচ্ছে যে কি, a প্লাস বি, এ প্লাস বি কি করার জন্য? বের করার জন্য। তাহলে আমরা একটু আগে বলছিলাম যে এখন আমরা কি করব, বীজগণিতিক ভাবে যোগটা করব। তাহলে বীজগণিতিক ভাবে যোগ করেন। ফার্স্টে এর মানটা লিখি, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, ঠিক আছে? প্লাস 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 9k ক্যাপ, ঠিক আছে? আমি জাস্ট মানগুলো লিখলাম। আমরা করতেছি কি, যোগ। নরমালি আমরা বীজগণিতে কি করি, যোগ করার সময় এক্স এর সাথে যতগুলো আছে, এক্স ধরেন এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাহলে দুটোটা মিলে কি হয়ে যাবে? 2x। এবং এখানে একটা ওয়াই আছে, এখানে একটা ওয়াই আছে, ওয়াই গুলো মিলে কি হয়ে যাবে? 2y। সেম, এটাও যেহেতু বীজগণিত বাট ভেক্টরের বীজগণিত, সেই জন্য আমরা এখানে যদি এক্স ওয়াই থাকবে না, আমরা থাকবে কি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তাহলে আমরা এখানে কি করবো, এখানে দুইটা আই ওয়াই 2i ক্যাপ আছে, এখানে দুইটা আই ক্যাপ আছে, তাহলে দুটোটা মিলে কি হয়ে যাবে? সিম্পল হিসাব, 4i ক্যাপ। 4i ক্যাপ, যেটা আমরা বীজগণিত করতাম সেম জিনিসটা আমরা এখানে করতেছি। প্লাস এখানে যে ক্যাপ আছে কয়টা? 3টা। এখানে যে ক্যাপ আছে কয়টা? 5টা। তাহলে 3টা আর 5টা মিলে কয়টা হয়ে যাচ্ছে? 8টা, 8j ক্যাপ প্লাস 9k ক্যাপ। আর এখানে আছে কত? 4k ক্যাপ। তাহলে 4 আর 9 কত? 13টা প্লাস 13k ক্যাপ, ঠিক আছে? একদম সিম্পল হিসাব, যেটা আমরা বীজগণিতে করে আসতাম। যে যোগটা আমরা কিভাবে করবো, জাস্ট আই যতগুলো আছে সেগুলো যোগ করে দিব, যে যতগুলো আছে সেগুলো যোগ করে দিব, কে যতগুলো আছে সবগুলো যোগ করে দিব। যোগ করে যে মানটা পাবো সেটা হচ্ছে আলটিমেটলি আমার a প্লাস বি ভেক্টর, ঠিক আছে? এই যে a প্লাস বি, সেটাও কিন্তু আলটিমেটলি একটা কি ভেক্টর। এটাকে আমরা অন্য একটা ভেক্টর নাম, ধরেন আর ভেক্টর নাম দিলাম। তাহলে আর ভেক্টরটা হচ্ছে আলটিমেটলি কে? a। এখন দেখেন, এই যে যে মানটা পাইলাম সেটা আমরা কি ভেক্টর পাইছি না? ধরেন অনেক সময় আপনাকে প্রশ্ন করতে পারে যে a প্লাস বি এর মান কত, a প্লাস বি এর মান কত, কথায় লিখে দিতে পারে, অথবা সামনে দুইটা মডুলাস এভাবে দিয়ে দিতে পারে। তো আমি যদি সামনে দুইটা মডুলাস দিই, তার মানে বুঝাবে ওই যে ভেক্টরটা আমি a প্লাস বি ভেক্টরটা পাচ্ছি, মানে যোগ করার পর আমি যে ভেক্টরটা পাচ্ছি, এটা তো একটা কি ভেক্টর না? এই যে ভেক্টরটা পাইলাম, তার আমাকে কি বের করতে বলছে? মান বের করতে, শুধুমাত্র মান। তো আসেন, ভেক্টরের শুধুমাত্র মান কিভাবে বের করে, এটা আমি এখনো পর্যন্ত বলিনি আপনাদেরকে। ভেক্টরের মান বের করার হিসাব হচ্ছে রুট ওভার অফ আই এর সহগের স্কোয়ার। তাহলে আই এর সহগ কত? 4 প্লাস জে এর সহগের স্কোয়ার প্লাস কে এর সহগের স্কোয়ার। বুঝতে পারছি কিনা? তাহলে আমি যে কোনো একটা ভেক্টরের মান কিভাবে বের করবো, ভেক্টরের আই এর সহগের স্কোয়ার করব, জে এর সহগের স্কোয়ার করব এবং কে এর সহগের স্কোয়ার করব। করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে আলটিমেটলি ওই ভেক্টরের শুধুমাত্র মান, ঠিক আছে? তাহলে এটা কত হয় আমার? 4 স্কোয়ার মানে 16 প্লাস 8 স্কোয়ার মানে 8টা কত? 64 প্লাস 13 স্কোয়ার মানে 169, ঠিক আছে? তাহলে এখন এখানে কত হয়? 16 হচ্ছে যে, তাহলে 70 80, কি না? 70 80 80, আর এখানে হচ্ছে তাহলে 8 এর সাথে 28 15 250 249 রুট ওভার 249। এটা করে দেখবেন কত আসে। তাহলে এই যে a প্লাস বি এর যে মানটা পাইলাম সেটা হচ্ছে আলটিমেটলি আমার কত? রুট ওভার 249। বুঝে গেছে? তাহলে এই যে এখানে আমরা যোগফলটা, এখানে তো আলটিমেটলি আমরা কি করছি? ভেক্টরের যোগই করছি, তবে কোন উপায়ে? ভেক্টরের বীজগণিতের উপায়ে, ঠিক আছে? আর আরেকটা জিনিস বললাম কি আমরা, যে ভেক্টর কিভাবে মান বের করা যায়। এই যে ভেক্টরের মান হচ্ছে এইভাবে বের করতে হয়, যে রুট ওভার আই এর সহগের স্কোয়ার প্লাস জে এর সহগের স্কোয়ার প্লাস কে এর সহগের স্কোয়ার। এইগুলাকে রুট করলে আপনি যে মানটা পাবেন সেটা হচ্ছে আলটিমেটলি ওই ভেক্টরটার মান, শুধুমাত্র মান। আচ্ছা, এটা গেল আমাদের ভেক্টরের যোগ। এরপর টপিকটা কি? ভেক্টরের বিয়োগ। যোগ এবং বিয়োগ এগুলো খুব ছোট ছোট জিনিস এবং খুব সহজ জিনিস, সেজন্য আমি একটু শর্টকাটে করে ফেলতেছি। ভেক্টরের বিয়োগ, ভেক্টরের বিয়োগ সেম যোগের মতো। আই থেকে আই যোগ দিবেন, জে থেকে জে যোগ দিবেন, কে থেকে কে যোগ দিবেন। সেম আমরা যদি আগের ভেক্টরটাই নিই, এই ভেক্টরকে নিয়েছিলাম কি 2i ক্যাপ
প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ এবং বি ভেক্টর নিয়েছিলাম কি 2i ক্যাপ প্লাস হচ্ছে কত নিয়েছিলাম, আচ্ছা যেখানে একটা নিয়ে 6j ক্যাপ প্লাস হচ্ছে 13k ক্যাপ। ঠিক আছে, এরকম একটা নিলাম। তাহলে আমরা দুইটা ভেক্টর নিছি। এখন আমরা কি বের করব? a মাইনাস বি, মানে a ভেক্টর মাইনাস বি ভেক্টর আমরা কি করব? বের করব। তাহলে a মাইনাস বি কিভাবে, ওই দিকটা আগে বললাম i থেকে i, j থেকে j, k থেকে k। তাহলে আমি জাস্ট ভেক্টরগুলো আগে মান লিখি। মাইনাস i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 13k ক্যাপ। ঠিক আছে, আমি মানগুলো লিখছি। এখন হচ্ছে বিয়োগ করব আমরা। তাহলে বিয়োগ করার ক্ষেত্রে দুইটা i ক্যাপ থেকে দুইটা i ক্যাপ গেলে কত? 0i ক্যাপ। আমি 0i ক্যাপ মানে তো 0 আলটিমেটলি, সেটা লিখতে হচ্ছে না। এবার আসেন তিনটা j ক্যাপ থেকে 6টা j ক্যাপ বিয়োগ দিব। তাহলে 3 থেকে 6 গেলে মানে 3 - 6 মানে কত? -3j ক্যাপ। দেখেন বুঝছি কিনা, ভেক্টর বীজগণিতের মতোই। আচ্ছা, এবার আসেন 4k ক্যাপ থেকে আমি 13টা কে ক্যাপ বিয়োগ দিব। তাহলে 4টা থেকে যদি 13টা বিয়োগ দিই তাহলে কত থাকতেছে আমার? -9 না? 9k ক্যাপ। দেখেন এটা বুঝি নাই কে? আশা করি সবাই বুঝছি, একদম সিম্পল হিসাব। জাস্ট i ক্যাপ থেকে i ক্যাপ গুলো বিয়োগ দিছি, j ক্যাপ থেকে j ক্যাপ বিয়োগ দিছি এবং k ক্যাপ থেকে k ক্যাপ বিয়োগ দিছি। একদম সিম্পল হিসাব। আর আমাকে যদি বলতো এটার মান কত, অর্থাৎ a ভেক্টর মাইনাস b ভেক্টরের মডুলাস, অথবা সরাসরি কথায় লিখে দিত যে a তো ভেক্টরের মান কত, a মাইনাস b এর মান কত যদি বলতো, তাহলে আমি কি করতাম? রুট ওভার অফ জাস্ট -3 স্কোয়ার প্লাস -9 স্কোয়ার। আর যে i এর সহগ সেটা কত? 0, তার মানে সেটা আমার এখানে লিখতে হচ্ছে না। তাহলে এখানে কত আসে? রুট ওভার অফ 3 স্কোয়ার মানে 9 প্লাস 9 স্কোয়ার মানে কত? 81। 9 9 কত? 81 না? 81। তাহলে 9 আর 81 এর কত? 90। তাহলে রুট ওভার 90। ঠিক আছে, রুট ওভার কত? 90। তাহলে এটাই হচ্ছে আলটিমেটলি আমার a মাইনাস b এর মান। আর a মাইনাস b যদি ভেক্টর আকার প্রকাশ করতে বলে তাহলে সেটা হচ্ছে আমার এটা। তো এই ছোটখাটো জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। এগুলো আপনাদের শর্টকাট কিছু ধরেন এমসিকিউতে লাগলো বা কোন একটা ম্যাথের মধ্যেও লাগতে পারে, তখন আপনারা এই জিনিসগুলো অ্যাপ্লাই করে তারপর ম্যাথগুলো করবেন। আচ্ছা, তো আমাদের ভেক্টরের যোগ গেল, ভেক্টরের বিয়োগ গেল বীজগণিতিক উপায়ে। এরপর হচ্ছে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আমাদের ভেক্টর গুণন। ভেক্টর কি? গুণন। এবার আসেন আমরা ভেক্টর গুণনটা লিখি। ভেক্টর গুণন অর্থাৎ ভেক্টরের গুণ। তো নর্মালি আমরা যখন বীজগণিতে গুণ করি, গুণ মানে গুণ মানে আমরা একটা জিনিসই বুঝি। গুণ মানে একটার সাথে একটা জিনিসকে কি করা? মাল্টিপল করা, বাড়ানো, গুণন করা। কিন্তু ভেক্টর গুণন জিনিসটাতে বীজগণিতের সাথে এটা একটু ডিফারেন্স। ডিফারেন্স কেন? এখানে ভেক্টর গুণন মানে দুইটা জিনিস। একটা হচ্ছে ডট গুণন, এটা হচ্ছে কি? ডট গুণন। আরেকটা হচ্ছে ক্রস গুণন। তো এই ডট গুণন এবং ক্রস গুণন জিনিসগুলো কি, এগুলো আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব। একটা জিনিস লিখে রাখি, এই যে ডট গুণন, সেই ডট গুণনটাকে আরেকটা নাম বলা হয়, সেটা হচ্ছে স্কেলার গুণন। স্কেলার গুণন। এখন এটাকে কেন স্কেলার গুণন বলা হয় একটু পরে আমি আনসারটা দিব, তারপরে এখন বলে রাখতেছি যে এই ডট গুণফলের ফলে আমরা যে প্রোডাক্টটা পাই, যে গুণফলটা পাই, সেই গুণফলটা সবসময় একটা স্কেলার রাশি হয়ে যায়। কি বললাম? আমরা যে গুণটা করতেছি সেটা কাদের মধ্যে? দুইটা ভেক্টরের মধ্যে, অবশ্যই দুই বা ততোধিক। আমরা নরমালি দুইটা ধরে করি আগে। দুইটা ভেক্টরের মধ্যে আমরা কি করতেছি? গুণ করতেছি। কিন্তু ডট গুণফল যদি করি, আমি দুইটা ভেক্টরের মধ্যবর্তী যদি আমি কি করি? ডট গুণফল করি, তাহলে যে আমি প্রোডাক্টটা পাবো, যে গুণফলটা পাবো, সেটা হবে আমার কি? স্কেলার। সেটা কিন্তু আর ভেক্টর থাকবে না। অর্থাৎ দুইটা ভেক্টরকে ডট গুণফল করলে তারা কিসে পরিণত হয়ে যায়? স্কেলার রাশিতে পরিণত হয়ে যায়। এই জন্য এটাকে বলা হয় স্কেলার গুণন। আরেকটা কি? ক্রস গুণন। ক্রস গুণনের একটা নাম হচ্ছে ভেক্টর গুণন। কি গুণন? ভেক্টর গুণন। তাহলে এটা আনসারটা আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন যে এখানে আমরা দুইটা ভেক্টরকে যে ক্রস গুণ করব, অর্থাৎ ক্রস গুণ করার ফলে যে প্রোডাক্টটা পাবো সেটা অবশ্যই হবে একটা কি? ভেক্টর রাশি। আমি সেটা আর স্কেলারে কনভার্ট হচ্ছে না, সেজন্য এটাকে বলা হচ্ছে ভেক্টর গুণন। তাহলে আমরা পাইলাম যে ভেক্টরের গুণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডট গুণফল আর একটা হচ্ছে কি? ক্রস গুণফল। তাহলে ডট গুণফলের যে প্রোডাক্টটা হয় সেটা হচ্ছে স্কেলার রাশি হয়ে যাবে, আর ক্রস গুণফলের যে প্রোডাক্টটা পাবো সেটা হবে অবশ্যই কি? ভেক্টর রাশি। ঠিক আছে, এবার আসেন আমাদের প্রথম টপিক, ডট গুণফল।
ভেক্টরে কি ডট গুণফল। তো ভেক্টর ডট গুণফলটা কি আমি যদি সংজ্ঞাটা দিই, ভেক্টর ডট গুণফলটা হচ্ছে যে কোনো একটি ভেক্টর এবং ওই ভেক্টরের দিকে অপর একটি ভেক্টরের উপাংশের গুণফলকেই কি বলা হয়, ডট গুণফল বলা হয়। কথাটা কেমন না? আচ্ছা, এখন আমি যখন লিখবো তখন আপনার বিষয়টা বুঝতে পারবেন। ধরুন সাপোজ আমি দুইটা ভেক্টর পি এবং কিউ, এই দুইটা ভেক্টরের মধ্যে কি বের করতে যাচ্ছি, ডট গুণফল বের করতে যাচ্ছি। তাহলে এই দুইটা ভেক্টরের ডট গুণফলের মানটা কি হবে, মানটা হবে যে কোনো একটি ভেক্টর, ধরুন আমি পি ভেক্টরটাকে ধরলাম এবং ওই পি এর দিকে অপর ভেক্টর কে কিউ, কিউ এর উপাংশের গুণফল। দেখেন এখন বুঝছি কিনা, দুটি ভেক্টরের মধ্যবর্তী ডট গুণফলের মান হচ্ছে ওই ভেক্টর, ঠিক আছে, ডট গুণফল হচ্ছে কি ওই ভেক্টর এবং ওই ভেক্টরের দিকে অপর ভেক্টরের উপাংশের গুণফল, উপাংশের কি গুণফল। তাহলে এখন আমরা যদি চিত্রের সাহায্যে দেখি, ধরেন একটা পি ভেক্টর, এটা একটা কিউ ভেক্টর, পি এবং কিউ। তাহলে যেটা আমরা বললাম পি ডট কিউ মানে হচ্ছে কি পি ভেক্টর এবং পি এর দিকে কিউ এর কি উপাংশ, পি এর দিকে কিউ এর উপাংশ কত, এটা যদি থিটা হয় তাহলে এটা কত, পি কস কত কিউ কস থিটা না, একটু আগে আমরা উপাংশ বিভাজনে পড়ে আসছি, যদি কিউ হয় তাহলে এটা কত কিউ কস থিটা, ঠিক আছে, এটা যদি থিটা হয় আমার, তাহলে কি বললাম যে একটা ভেক্টর এবং ওই ভেক্টরের দিকে অপর ভেক্টরের যে উপাংশ সেটার গুণফলটা হচ্ছে আলটিমেটলি কি ডট গুণফল। তাহলে ডট গুণফলের সংজ্ঞাটা আপনারা কিভাবে লিখবেন, দুটি ভেক্টরের ফল বলতে বোঝায়, কি বোঝায়, যে কোনো একটি ভেক্টর কোনো একটি ভেক্টর এবং তার দিকে অপর ভেক্টরটির উপাংশের গুণফলকে, উপাংশের গুণফলকে। তার মানে দুটি ভেক্টরের ডট গুণফল হচ্ছে মূলত কি, যে কোনো একটি ভেক্টর এবং তার দিকে অপর যে ভেক্টর থাকবে তার উপাংশের গুণফলকেই হচ্ছে কি ওই দুটো ভেক্টরের ডট গুণফল বলা হয়। তাহলে পি ডট কিউ ইকুয়ালস আলটিমেটলি হচ্ছে কি আমার পি কিউ কস থিটা, বুঝা গেছে, পি কিউ কস থিটা। এবং দেখেন আমি কিন্তু এখানে কোনো কোণ বা কোনো ভেক্টর চিহ্ন কিছুই দিই নাই, দিছি, তার মানে আমি এখান থেকে কি বুঝতে পারছি যে এই দুইটা ভেক্টর যখন ডট গুণফল করে ফেলবে তাহলে আমি যে প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্টটা হবে অবশ্যই কি একটা স্কেলার রাশি, অবশ্যই কি একটা রাশি স্কেলার রাশি। তো এই যে এখানে যে জিনিসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মূলত মান দিয়ে, যখন আমাকে ওই দুইটা ভেক্টর মান এবং ওই দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ দিয়ে যখন আমি মানটা বের করবো, ডট গুণফল বের করবো, তখন হচ্ছে আমরা এই সূত্র ইউজ করবো। আর যদি আমরা বীজগণিতিক উপায় করতে চাই, আমরা বীজগণিত উপায় যোগ বিয়োগ শিখেছি, সেম ভাবে আমি যদি বীজগণিত উপায়ে ডট গুণফলটা সরাসরি বের করতে চাই সেটা কিভাবে বের করবো সেটা আমরা এখন দেখবো। তাহলে এই জিনিসটা, এই সূত্রটা ফার্স্টে লিখে রাখেন, এই সূত্রটা আমাদের লাগবে। এরপর আসেন বীজগণিত উপায়ে আমরা ডট গুণফলটা বের করবো, সেটা কিভাবে করে। সাপোজ আমরা দুইটা ভেক্টর নিই, এ ভেক্টর ইকুয়ালস টু, আমি একটু ছোট মান নিচ্ছি, মানে আই আর জে নিচ্ছি শুধুমাত্র, কেন সেটা একটু পরে বোঝাচ্ছি। 3 জে ক্যাপ পি ইকুয়ালস টু নিলাম 5 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ, ঠিক আছে। আমি এখানে কে ক্যাপগুলো নিই নাই, আপাতত কে ক্যাপের সবগুলোকে আমরা জিরো ধরছি, কেন সেটা একটু পরে অ্যান্সার দিচ্ছি। এ ক্যাপ ডট সরি এ ডট বি বের করবো আমরা এখন, অর্থাৎ এ বি এর ডট গুণফল বের করবো। তাহলে 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ ডট 5 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ। এখানে আমি কে ক্যাপগুলো কেন নিই নাই, তার কারণ হচ্ছে আমি যদি এখন যেহেতু ডট গুণফল করবো ফার্স্ট টাইম করতেছি আপনাদেরকে বুঝাচ্ছি, সেজন্য আমি একটু কি ডিটেলসে করতে যাবো ডট গুণফলটা। আমি কে ক্যাপটা নিলে ম্যাথটা অনেক বড় হতো, সেই জন্য আমি এটা নিই নাই, আহামরি বড় হইতো না, তারপর একটু সময় বেশি লাগতো, সেই জন্য আমি শর্টকাটে করতে চাই আর কি। আচ্ছা, তো আমরা নর্মালি গুণের নিয়ম কি জানি, ডট গুণফল আলটিমেটলি বীজগণিতের গুণের মতোই। তো আমরা ডট গুণফল বা গুণের নিয়ম কি জানি, গুণ কিভাবে করতে হয়, ফার্স্টে এই রাশিটা ধরবো, এই রাশিটার সাথে একবার একে গুণ দিব, একবার একে গুণ দিব, সেম ভাবে এরপরে এই রাশিটাকে ধরবো, এর সাথে একবার একে গুণ দিব, একে গুণ দেবো, ঠিক না, বীজগণিত আমরা এভাবে গুণ করতাম না, সেম এখানে এই জিনিসটাই করবো আমরা। দেখেন ফার্স্টে 2 আই ক্যাপ, 2 আই ক্যাপের সাথে একবার কাকে গুণ দিব, একে গুণ দিব, ইন্টু
ইন্টু বলতে আমি এখানে ক্রস লিখতে পারবো না, এটা লিখতে হবে ইন্টু 5 i ক্যাপ, দেখেন বুঝছি কিনা, প্লাস এটা ইন্টু এটা 2, ঠিক আছে। আচ্ছা আমি এগুলো একটু কারেকশন করে লিখতেছি, 2 ইন্টু 5 যেভাবে লিখি, আর i ক্যাপ ইন্টু i ক্যাপ লিখতেছি, ঠিক আছে, i ক্যাপ ইন্টু i ক্যাপ একই কথাই, কিন্তু আমি একটু এভাবে লিখছি কেন সেটা পরে বলতেছি। তারপর 2 এর সাথে আসবে 6, তাহলে 2 ইন্টু 6, আর এখানে আসবে কি i ক্যাপ ইন্টু জে ক্যাপ, i ক্যাপ ইন্টু কি জে ক্যাপ। তারপরে এরপরে এই দুইটা গেল, এরপর হচ্ছে 3 এর সাথে একবার 5 কে, প্লাস 3 ইন্টু 5 জে ক্যাপ ডট i ক্যাপ, প্লাস 3 ইন্টু 6 জে ক্যাপ ডট জে ক্যাপ, ঠিক আছে। তাহলে আমি যেহেতু ডিটেলসে করতেছি সেজন্য আমি সবগুলো মানিয়ে নিলাম, যদি এখানে এত বড় হবে না, অনেক শর্টকাট হয়ে যাবে। এখন দেখেন ফার্স্টে আমরা কি পাইলাম, 2 ইন্টু 5, 2 ইন্টু 5 তো আমরা এটা বুঝতেছি, 2 ইন্টু 5 মানে কত, 5 দুগুণে 10, লিখে ফেললাম 10। এখন আসেন i ক্যাপ ইন্টু i ক্যাপ, এটার মান কত বা এটাকে আমি কিভাবে লিখবো। তো আমরা একটু আগে একটা সূত্র লিখছিলাম যে a ডট বি ইকুয়ালস টু কি a b cos থিটা না, a ডট বি ইকুয়ালস টু কি a b cos থিটা, মানে a এবং b এর মান এবং তাদের cos থিটা গুণফল, ঠিক না। তো এটা হচ্ছে আলটিমেটলি কি ডট গুণফল, তার আমি i ডট i, এটা আলটিমেটলি কি ডট গুণফলই তো, তাহলে i ডট i এরাও কি ভেক্টর, তাহলে এদেরকেও কি আমি যদি ডট গুণফল করতে যাই ভেক্টরের ডট গুণফল হিসাবেই তো আমাকে করতে হবে নিয়ম অনুসারে। তাহলে আমি বের করবো কি এখন i ডট i এর মান কত, তাহলে i ক্যাপ ডট i ক্যাপ ইকুয়াল টু কত হবে, তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে কিন্তু a এর মান b এর মান, তাহলে i এর মান ইন্টু বি ভেক্টরটাও কত সেম i না, i এর মান ইন্টু cos তাদের মধ্যবর্তী কোণ। এখন বলেন i ক্যাপ ইন্টু i ক্যাপ এর মধ্যবর্তী কোণ কত, এটা আমি একদম শুরুর দিকে বলছিলাম যখন আমি একক ভেক্টর পড়াচ্ছিলাম, তখন কত 0 ডিগ্রি না, যেহেতু তারা সমান্তরালে আছে তার মানে তাদের মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি। দেখেন i ক্যাপের মান কত 1, আবার i ক্যাপের যেহেতু এটা একক ভেক্টর, ঠিক আছে, এই i ক্যাপের মান কত তাও 1, আর cos 0 ডিগ্রি মান কত 1, তাহলে আলটিমেটলি i ক্যাপ ইন্টু i ক্যাপ ইকুয়াল টু কত 1, বুঝছে কিনা। তার মানে i ক্যাপ এবং i ক্যাপ করলে আলটিমেটলি কি হবে 1 হবে। এখন এখানে i ক্যাপ না নিয়ে আমি যদি j ক্যাপ ডট j ক্যাপ নিতাম তাহলে সেম, j ক্যাপের মান তারা কত 1ই তো আলটিমেট, এবং তাদের মধ্যবর্তী কোণ তো 0ই, তার মানে j ক্যাপ ডট j ক্যাপ মানও কিন্তু কি 1। k ক্যাপ ডট k ক্যাপ নিলে এখান থেকে k ক্যাপ আমরা নিই নাই, যদি k ক্যাপ ডট k ক্যাপ হইতো সেক্ষেত্রে মানটা কত হইতো 1ই হইতো। তার মানে দুইটা সমজাতীয় একক ভেক্টরের ডট গুণফল সবসময় কত হবে 1ই হবে, দুইটা সমজাতীয় আয়ত একক ভেক্টরের ডট গুণফল সবসময় কত হবে 1 হবে। তাহলে আমি যে যে জায়গায় যে i ক্যাপ আছে, j ক্যাপ আছে, এরা পরস্পর কি হয়ে যাবে 1 হয়ে যাবে। তার মানে 10 ইন্টু কত 1, তার মানে আলটিমেটলি আমার 10, 5 দুগুণে 10 ইন্টু এটা মান কত 1 না, এই মানটা কত 1, এই মানটা কত 1, তার মানে এদেরকে আমার লিখে লাগতেছে না, 1 এর সাথে সামথিং গুণ করলে তো ওই জিনিসটাই হচ্ছে। তাহলে আমার এখানে 5 দুগুণে 10 প্লাস, এবার আসেন যদি সমজাতি না হয়ে ভিন্ন কিছু হয় তখন কত হবে, এটা আমি নিছি কত j ক্যাপ i ক্যাপ। এখন যদি আমার এটা যেখানে পাইলাম i ক্যাপ ইনটু j ক্যাপ এরকম যদি হয়, তাহলে আমার i ক্যাপ ডট j ক্যাপ, তাহলে i ক্যাপের মান ইনটু j ক্যাপের মান ইনটু cos তাদের মধ্যবর্তী কোণ না। এখন বলেন আমি তখন বলছিলাম যে i ক্যাপ এবং j ক্যাপ অথবা j ক্যাপ ইনটু k ক্যাপ অথবা k ক্যাপের সাথে i ক্যাপ এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, তাহলে cos 90, ঠিক আছে, cos 90 কিনা, তার মানে i ক্যাপ এর মান 1, j ক্যাপের মান 1, কিন্তু cos 90 মান কত 0 না, cos 90 মান কত 0, তার মানে এই পুরো টার্মটা আমার কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে না। তার মানে এখান থেকে আমি দেখতেছি কি i ক্যাপ ডট j ক্যাপ কত হচ্ছে 0 হচ্ছে। সেম যদি আমি j ক্যাপ ডট i ক্যাপ করি, j ক্যাপ আর i ক্যাপ করি, অর্থাৎ i এর জায়গায় j এবং j এর জায়গায় যদি i লিখি তাও সেম, এখানে i এর মান j এর মান আসবে, কিন্তু cos 90 তো অলওয়েজ 0ই হবে, তাদের মধ্যবর্তী কোণ তো অলওয়েজ 90 হবে যদি তারা সমজাতীয় না হয়। ভিন্ন যে কোনো দুইটা ভেক্টর একক ভেক্টর আয়ত একক ভেক্টরের মধ্যবর্তী কোণ সবসময় 90 ডিগ্রি, মানে cos 90 আমি যখনই বসাবো তখন আলটিমেটলি আমার মানটা কত পাচ্ছি 0 পাচ্ছি। তার মানে এখান থেকে আমরা কি বুঝতেছি, যতগুলা ভিন্ন আয়ত একক ভেক্টরের ডট আছে সবগুলাই হচ্ছে আমার কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এই টার্মগুলো 0 হওয়া মানে কি এর সাথে যা কিছু আছে সবকিছু 0 হয়ে যাবে, তার মানে এটাও 0 এটাও 0, বুঝা গেছে। তার মানে এই টার্মগুলো আমার কি ম্যাথ করার সময় আমার এই জিনিসগুলো লেখা লাগবে না, যেহেতু আপনারা ফার্স্ট টাইম করাচ্ছি সেই জন্য আমি এই জিনিসগুলো লিখছি। প্লাস এরপর আমার কি আছে, তারপর 3 6 18 ইন্টু 1 মানে তো আলটিমেটলি 18, ঠিক আছে, তাহলে 10 যোগ 18 কত আলটিমেটলি 28, ঠিক আছে।
তাহলে আমি a ডট b এর মান পাইলাম কত আলটিমেটলি 28। দেখেন তো এই 28টা কি ভেক্টর না স্কেলার? স্কেলার, কারণ এখানে কোনো ভেক্টর চিহ্ন বা ভেক্টরের কোনো কিছু আয়তক ভেক্টর কিছুই নেই। তার মানে আমি যে কথা ফার্স্টে বলে আসছিলাম যে দুইটা ভেক্টরের ডট গুণফলের যে প্রোডাক্টটা পাওয়া যায় সেটা সবসময় একটা স্কেলার রাশি হবে। পাইছে কিনা প্রমাণ? এই জন্যই এই ডট গুণফলটাকে কি বলা হয়? স্কেলার গুণফল বলা হয়। এখন তাহলে বলেন ডট গুণফলটা সহজ কিভাবে করবো এখন? তাহলে সিম্পল, ডট গুণফল সহজেই ভেক্টর এই ইয়াটাকে যদি আমি করি, গুণফলটাকে যদি আমি করি, জাস্ট আমি কি করব, আই এর সাথে আই এর গুণফলটা করবো। তাহলে 5 দুগুণে 10 প্লাস জে এর সাথে জে 3 6 18, শেষ। 18 আর 10 28। তাহলে ওই যে আমি এখানে ফার্স্টে যে গুণগুলো করছিলাম একবারের সাথে এটার সাথে, এত কিছু আমার করা লাগবে না, কারণ আমি ভিন্ন কোনো কিছু হইলে সেটা অটোমেটিক্যালি জিরো হয়ে যাচ্ছে। অর্থাৎ আই এর সাথে যদি জে যায়, জে এর সাথে যদি কে যায়, কে এর সাথে যদি আই যায়, এরকম কিছু হওয়া মাত্রই আমার জিরো। তাহলে সেই জিনিসগুলো আমার আর লেখা লাগতেছে না। শুধুমাত্র আমি যে সমজাতীয় যেগুলো আছে সেগুলার সহগগুলোকে গুণ করব, কারণ সমজাতীয় আই এবং আই এর মানও কিন্তু আবার 1 হয়ে যাচ্ছে। তার মানে আমার সেই ভেক্টর গুলোকে না লাগতেছে না, জাস্ট তাদের সহগগুলোকে গুণ করে লিখে দিব। যোগ হলে যোগ, বিয়োগ হলে বিয়োগ করে যে মানটা পাবো সেটাই হচ্ছে আলটিমেটলি তাদের ডট গুণফলের মান। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডট গুণফল এর কি রূপ? বীজগণিতিক রূপ, মানে বীজগণিতিক ভাবে আমরা ডট গুণফলটাকে এভাবে করতে পারি। ঠিক আছে? তাহলে দেখেন খুব সিম্পল হিসাব। এখন যদি আমি আরেকটা একটু করে বাড়াই, 5k ক্যাপ, এখানে নিলাম 9k ক্যাপ। ঠিক আছে? তাহলে এখন সেম আমরা আবার ডট গুণফল করি। a ডট b ইকুয়ালস টু আমার কি হবে? ইকুয়ালস টু, আমি সরাসরি করতেছি, এটার সাথে এটা 5 দুগুণে 10 যোগ 3 6 18 যোগ 5 9 45। তাহলে 18 45 কত হচ্ছে, সরি 55, 55 আর 8 কত? 63, 55 আর 63, 63 আর 10 73। তাহলে আলটিমেটলি আমি যে ফলাফলটা পাইলাম a ডট b সেটা কত আলটিমেটলি 73। খুব সিম্পল, জাস্ট i এর সাথে i, j এর সাথে j, k এর সাথে k গুণ করবেন, এবং i ক্যাপ আর j ক্যাপ এগুলো আমার লিখতে হবে না, কারণ কি i ক্যাপ এবং i ক্যাপ করলে সমজাতি হইলেও সেটা আলটিমেটলি 1 হয়ে যাচ্ছে লিখে দেখেছি। আর যদি ভিন্ন জাতি হয় তাহলে তো সেটা 0, সেটা তো আমার মাথায় আনতে হচ্ছে না। ঠিক আছে? তাহলে আমি যখন ভেক্টর গুণফলগুলো করব বীজগণিতিক উপায়ে, তখন জাস্ট আমার যে ভেক্টরগুলো কি আছে সমজাতীয় আছে তাদের সহগগুলোকে গুণ করবো, জাস্ট গুণ করে যোগ হলে যোগ করবো। এখানে যদি আমার বিয়োগ থাকতো, যেমন এটা যদি মাইনাস হইতো তাহলে -18 হইতো, ঠিক না? তখন আমি বিয়োগ করতাম, যেহেতু আমার যোগ আছে আমি সেজন্য যোগ করছি। ক্লিয়ার? তাহলে এইভাবে আপনারা ভেক্টরে কি করবেন? ডট গুণফল করবেন বীজগণিতিক উপায়ে। ঠিক আছে? বীজগণিতিক উপায়। এখন যদি আমাকে দুইটা ভেক্টর দেওয়া আছে এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকে, তখন আমি কি করব? ওই যে এ বি cos θ যে সূত্রটা জানি সেই সূত্রটা দিয়ে সিম্পল ভাবে করে দেব। তাহলে আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ করব ভেক্টর গুণফল নিয়ে। আমরা দুইটা ভেক্টরকে নিই, একটা ভেক্টরকে নিলাম, a ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে আমার কত, 9i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 6k ক্যাপ। ঠিক আছে? আর b ভেক্টর হচ্ছে কত আমার, 4i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 5k ক্যাপ, 5k ক্যাপ। ঠিক আছে? তাহলে এই দুইটা ভেক্টর আমাকে কি করা আছে? দেওয়া আছে। এখন বলা হচ্ছে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত সেটা আমাকে বের করতে বলছে। এই দুইটা ভেক্টরের কি মধ্যবর্তী কোণ বের করতে বলছে। তো আমরা করতেছিলাম ডট গুণফল, এর মধ্যে আবার কোণ কোথা থেকে আসলো এটা প্রশ্ন নিতে পারে। তো আমরা ডট গুণফল একটা সূত্র জানি, সেটা কি, যে a ডট b ইকুয়ালস টু a ভেক্টরের মান ইনটু b ভেক্টরের মান ইনটু cos থিটা, না জানি কিনা? তাহলে দেখেন এখানে যে থিটাটা সেটা আলটিমেটলি কি তাদের মধ্যবর্তী কোণ না, a এবং b এর মধ্যবর্তী কোণ। তাহলে আমাকে এখন কি বের করতে বলছে এখানে? এদের মধ্যবর্তী কোণ কত, এদের মধ্যবর্তী কোণ কত। তার মানে আলটিমেটলি আমাকে ওই থিটাটাই বের করতে বলছে কিনা, থিটাটা বের করতে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, cos থিটা ইকুয়ালস টু কত হচ্ছে, a ডট b বাই a ভেক্টরের মান ইনটু b ভেক্টরের মান, না? দেখেন তো, তার মানে আমি এখান থেকে কি বুঝতে পারতেছি, আমি যদি a ডট b এর মান কোনোভাবে পাই এবং a ভেক্টর এবং b ভেক্টরের আলাদা আলাদা মানগুলো যদি কোনোভাবে পাই, সেগুলোকে গুণ করে a ডট b কে সেই ভেক্টর সেই তাদের গুণফল দ্বারা যদি ভাগ করি, যে জিনিসটা পাবো সেটা আলটিমেটলি কি cos থিটা। তাহলে cosটাকে ওই পাশে পাঠাতে cos ইনভার্স করে দিলে আলটিমেটলি আমি থিটাটা পাবো কিনা, পেয়ে যাবো। তাহলে আমাকে এটাই বের করতে বলছে যে এদের মধ্যবর্তী কোণ কত। তাহলে আমার ফার্স্ট কাজ কি, a ডট b বের করা, সেকেন্ড কাজ কি এর মান আলাদা বের করা, b এর মান বের করা। তো আমরা এই জিনিসটা একসাথেই করে ফেলবো এখানেই। দেখেন তো আমরা এখন এখান থেকে কি লিখতে পারি, cos থিটা ইকুয়ালস টু কি, আমি একটু পাশে চাপা লিখতেছি, cos থিটা ইকুয়ালস টু কি, a ডট b বাই a ভেক্টরের মান ইনটু b ভেক্টরের মান।
ঠিক না? তো a ডট b আমরা সরাসরি বের করে ফেলি যে 9 i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 6 k ক্যাপ ডট, ঠিক আছে, 4i ক্যাপ মাইনাস 6 j ক্যাপ প্লাস 5 k ক্যাপ। ঠিক আছে, আমি জাস্ট মানগুলো লিখছি, ডট গুণফল দিছি। এবার আসেন a এর মান কিভাবে বের করি, একটু আগে বলছিলাম i এর সহগের স্কয়ার প্লাস j এর সহগের স্কয়ার প্লাস k এর সহগের স্কয়ার। তাহলে 9 স্কয়ার প্লাস এটার স্কয়ার কত 1 স্কয়ার মাইনাস বা প্লাস মাইনাস 6 স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কার মান, a এর মান, ইনটু b এর মান। b এর মান কত 4 স্কয়ার প্লাস মাইনাস 6 স্কয়ার প্লাস 5 স্কয়ার। জাস্ট কি লিখছি, মানগুলো লিখছি। এখন কি করবো আমি, ওই যে জাস্ট গুণফলের নিয়ম, এর সাথে এটা গুণ করে কি হবে, ডট গুণফল। ডট গুণফলের সিস্টেম কি একটু আগে আমি বলছি, জাস্ট আই এর সাথে আই এর গুলা গুণ করে দিবেন, সহগগুলা। তাহলে 9 ইনটু 4, 4 নং কত 36, 36 প্লাস প্লাস না মাইনাস 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 1 ইনটু মাইনাস 6, তাহলে কত মাইনাস 6 না, মাইনাস 6 মাইনাস 6 ইনটু মাইনাস 5, তাহলে 5 6 কত 30 ডিভাইড বাই এখানে কত আসতেছে আমার রুট ওভার 81 যোগ 1 82, ঠিক না? আর এখানে হচ্ছে 36, তাহলে কত হয় 82 আর 30, 82 আর 6 ধরলে 82 আর 6 88, আর হচ্ছে তাহলে 118 118 আর রুট ওভার এখানে কত আসতেছে 16 যোগ হচ্ছে 36, 16 যোগ 36 যোগ হচ্ছে 25, তাহলে 16 আর 36 কত 40 50 50, আর সরি 16 আর 36 50 না 52 52 আর 25 কত 57 77। ঠিক আছে, তাহলে এই যে ক্যালকুলেশনগুলো আপনারা করে দেখবেন, আমার একটু এই ছোটখাটো ভুল হতে পারে। তাহলে উপর আমার কত আসতেছে দেখেন 36, আর এখানে কত মাইনাস 36 না, তার মানে 0 না। তো 0 বাই সামথিং যেটাই আসছে না আলটিমেটলি আমার কত আসতেছে 0ই তো আসতেছে। তার মানে cos থিটা ইকুয়ালস টু কত আসছে আমার 0 আসছে, ঠিক না? তাহলে cos থিটা ইকুয়ালস টু 0 হয়, বাকি অঙ্কটা আমি এখানে করতেছি, cos থিটা ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে থিটা ইকুয়ালস টু কত আলটিমেটলি cos ইনভার্স 0 না? তো cos কত ডিগ্রি মান 0 90। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে তাদের মধ্যবর্তী কোণ কত 90, অর্থাৎ এই দুইটা ভেক্টর পরস্পর উপর কি আকার আছে লম্ব আকারে আছে। বুঝা গেছে, একদম সিম্পল ম্যাথ। তাহলে আমাকে যদি কখনো বলে যে এদের মধ্যবর্তী কোণ কত, দুইটা ভেক্টর দিয়ে বললো তাদের মধ্যবর্তী কোণ বের করার জন্য, আমি সিম্পল জাস্ট ডট গুণফলের যে সূত্রটা জানি সেই সূত্রের মেকানিজম দিয়ে আমি জাস্ট কি করতে পারবো, তাদের মধ্যবর্তী কোণটা বের করে নিয়ে আসতে পারবো। বুঝা গেছে? আচ্ছা, আমরা এখন আরেকটা ম্যাথ করবো লাস্ট, এটা হচ্ছে আজকের লেকচারের লাস্ট ম্যাথ এবং এটাই লাস্ট টপিক। এরপর হচ্ছে আমাদের আর যে গুণনটা আছে আরেকটা কি ক্রস গুণন, সেটা আমরা আগামী ক্লাসে পড়বো এবং আগামী ক্লাসে আরো কিছু ম্যাথ করে তারপর আমরা পরের টপিকে যাব। তো একটা ভেক্টর নিলাম আমরা, সেটা হচ্ছে কত p ইকুয়ালস টু 2i মাইনাস 3j প্লাস k মাইনাস 3j প্লাস k ক্যাপ। ঠিক আছে, এটা একটা ভেক্টর। আরেকটা ভেক্টর হচ্ছে q ইকুয়ালস টু হচ্ছে কত 4j প্লাস 5k 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এই দুইটা ভেক্টর আমাকে দেওয়া আছে। এখন আমাকে প্রশ্ন কি করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে p এর উপর q এর লম্ব বিক্ষেপ বের করার জন্য। p এর উপর q এর কি লম্ব বিক্ষেপ বের করার জন্য। p এর উপর q এর লম্ব বিক্ষেপটা কি আসলে, আগে লম্ব বিক্ষেপটা একটু করে বুঝাই আমি। ধরেন এখানে দুইটা আমি জিনিস দিলাম, ভেক্টর না যে কোনো দুইটা রেখা, তো এই রেখার উপর এই যে নিচের রেখাটা, এই নিচের রেখাটাকে আমি যদি এ বি নাম করি, এটা যদি এসি দিই, তাহলে এ বি এর উপর এসি লম্ব অভিক্ষেপটা আসলে কি, এসি এ বি এর উপর এসি লম্ব অভিক্ষেপ হচ্ছে, আপনি যদি এখানে একটা টর্চ লাইট ধরেন তাহলে এসি এর একটা ছায়া পাবেন না এ বি এর উপর, এই বরাবর, ঠিক এখান থেকে এই বরাবর একটা ছায়া পাবো কিনা, এই যে এই অংশটা হচ্ছে আমার আলটিমেটলি কি এ বি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ, এ বি এর উপর কি এসি এর লম্ব বিক্ষেপ। তাহলে এই লম্ব বিক্ষেপের মানটা কত আলটিমেটলি দেখেন, এটা যদি আমার থিটা হয় তাহলে আমরা ওই যে উপাংশের সূত্র থেকে জানি, তাহলে এটা আমার কি হবে এসি কস থিটা না, হবে কিনা এসি কস থিটা। তাহলে আমরা যদি এখন এখানে এ বি এসি না লিখি পি কিউ দিয়ে লিখি, ধরুন এটা হচ্ছে আমার পি ভেক্টর আর এটা হচ্ছে আমার কি কিউ ভেক্টর, তাহলে পি এর দিকে কিউ এর লম্ব বিক্ষেপের মান কত হবে কিউ কস থিটা, হবে কিনা পি এর দিকে কিউ এর লম্ব বিক্ষেপের মান কত কিউ কস থিটা, সিম্পল হিসাব। তার মানে আমরা এখন কি বের করতে বলছে আমাকে, মূলত
কিউ কস থিটা। তাহলে প্রশ্নটা হচ্ছে পি এর দিকে কিউ ভেক্টর এর লম্ব বিক্ষেপ কত? বিক্ষেপের মান কত? ঠিক আছে, তো আমাকে বলা হচ্ছে কি পি এর দিকে কিউ ভেক্টরের লম্ব বিক্ষেপের মান কত। তাহলে লম্ব বিক্ষেপ কিউ, পি এর দিকে কিউ লম্ব বিক্ষেপ মানে কত? cos থিটা, কিউ cos থিটা, ঠিক না? তো আমরা সেম আগের সূত্রটা, যে ভেক্টর গুণনের সূত্র, ডট গুণফলের সূত্র, পি ডট কিউ আমরা কি জানি? পি এর মান ইনটু কিউ cos থিটা না? আমি যদি মান লিখি পি কিউ cos থিটা না, জানি কিনা? তাহলে আমাকে কি বের করতে বলছে এখন? কিউ cos থিটার মান বের করতে বলছে। তাহলে কিউ cos থিটা ইকুয়াল আলটিমেটলি হচ্ছে আমার কি পি ডট কিউ ডিভাইড বাই কি পি না, পি ডট কিউ ডিভাইড বাই কি পি। তাহলে এখন আমি সরাসরি মানগুলো বসে দিই। পি ডট কিউ যদি আমি বের করতে চাই, 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ ডট 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। ঠিক আছে, আমি জাস্ট কি করছি মানগুলো বসে দিছি। আর পি এর মান, তাহলে পি এর মান কত? রুট ওভার 2 স্কয়ার প্লাস মাইনাস 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার। দেখেন বুঝছি কিনা? জাস্ট আমি পি এর মান বসালাম, কিউ এর মান বসালাম, আর এখানে হচ্ছে মান বের করা, পি এর মান বের করতেছি রুট ওভার আই সহগের স্কয়ার প্লাস জে সহগের স্কয়ার প্লাস কে এর সহগের স্কয়ার। এখন এখানে মানগুলো কত হয় দেখেন, এখানে গুণ করেন 2 ইনটু এখানে কি আই আছে? নাই, আপদ দৃষ্টি নাই, কিন্তু আমি এটা চাইলে লিখতে পারি 0 আই ক্যাপ, ঠিক আছে কিনা? 0 ইনটু আই ক্যাপ, তার মানে 0 আই ক্যাপ মানে কি আই ক্যাপের সহগ কত? 0। তাহলে 2 ইনটু 0 মানে 0, তার মানে আমার আই ক্যাপ বাদ। এবার আসে জে ক্যাপে, জে ক্যাপ কত হচ্ছে? 3 ইনটু 4, তাহলে কত? মাইনাস 12 না? মাইনাস কত? 12। জে ক্যাপ তো চলে 1 হয়ে গেছে, ঠিক না? আর এখানে হচ্ছে 1 ইনটু 5, তাহলে কত? 5 একে 5 ডিভাইড বাই এখানে নিচে মান কত আসতেছে? 4। আর এখানে হচ্ছে 9, 4 9 কত? 13 যোগ 1 কত? 14, ঠিক না? 9 যোগ 1 10, 10 14, রুট ওভার 14। তাহলে উপর আসতেছে কত আলটিমেটলি মান? মান কত? 5, তাহলে হচ্ছে কত? -7/√14, -7 কত? √14। তো ক্যালকুলেশনটা আপনারা দেখে নেবেন। ক্যালকুলেশন যেহেতু আপাতত আমার সামনে ক্যালকুলেটর নাই, এমনি মুখে করতে হচ্ছে, তো ক্যালকুলেশনটা ভুল হইতে পারে। তার মানে আলটিমেটলি আমরা যে কিউ cos থিটা মান, মানে অর্থাৎ পি এর উপর কিউ এর অভিক্ষেপ, লম্ব বিক্ষেপ, সেটা মান কত পাইলাম আলটিমেটলি? -7/√14। ঠিক আছে, তো এটাই হচ্ছে আলটিমেটলি পি এর উপর কিউ ভেক্টরের কি লম্ব বিক্ষেপ। তো আজকে ক্লাসটা আপাতত এতটুকুই। আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে এই রিলেটেড, অর্থাৎ ভেক্টর ডট গুণফল এবং ভেক্টর যোগ বিয়োগ, এই রিলেটেড আরো কিছু ম্যাথ আপনারা সলভ করার ট্রাই করবেন নিজেরা। তাহলে কি হবে, এই জিনিসগুলো আরো সহজে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এরকম অনেক প্রশ্ন আছে, বোর্ড কোশ্চেন আছে, বোর্ড কোশ্চেন গুলো ট্রাই করা, সলভ করার ট্রাই করবেন। তাহলে আপনারা কি আরো ভালোভাবে এই টপিকটা বুঝতে পারবেন। আর যারা প্রিভিয়াস ক্লাসগুলো করেন নাই, লেকচার 1 লেকচার 2, তারা কষ্ট করে লেকচার 1 এবং লেকচার 2 একটু ভালোভাবে করবেন, কারণ এই যে সামনে যে আমরা যতটুকু আগাবো, সেগুলো বেসিক গুলো কিন্তু আমরা ওখানে দিয়ে আসছি। ঠিক আছে, তো ওগুলো ক্লাসগুলো না করলে এই যে সামনে ক্লাস যেগুলো হবে, যেমন আমাদের ইম্পর্টেন্ট টপিক গুলো বাকি আছে, নদী নৌকা, বৃষ্টির ম্যাথ, এই যে নদীর গুণ টানা, এই টপিক গুলো কোনোটাই আপনারা বুঝবেন না যদি প্রিভিয়াস ক্লাসগুলো না করেন। তো আজকে ক্লাসটা এইটুকুই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।